তনুশ্রী দিদির ভূগোলিকাতে তোমাদের আবার সবাইকে স্বাগত। আগের দিন WM ডেভিসের যেটা আমি বলেছিলাম যে ক্ষয়চক্র কাকে বলে, ক্ষয়চক্র কি হয় এবং ক্ষয়চক্রতে WM ডেভিস কেন তার ক্ষয়চক্রটাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে, তার পূর্ববর্তী যে শর্তগুলো সমস্ত আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে। আজকে বলবো যে ক্ষয়চক্রের যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে তার যে বর্ণনাটা। তা প্রথমে উনি যেটা বলেছেন, প্রথম হচ্ছে যৌবন অবস্থা। ভাবো একটা বাচ্চা যখন সবে বড় হয়ে যৌবন হয়েছে, অর্থাৎ ভূমি উত্থিত হয়ে যৌবন হয়েছে, তখন বাচ্চাটার মধ্যে কি কর্মক্ষমতা বেশি থাকবে, তার মধ্যে স্ট্রেংথ বেশি থাকবে, সে অনেক বেশি কাজ করবে। ঠিক এই যৌবন অবস্থায় কি হয় সেই ঘটনাগুলোই ঘটে। আসি মিলিয়ে দেখি এবার। যৌবন অবস্থায় প্রথমে কি হবে, কতগুলো নদীর সৃষ্টি হবে। যৌবন অবস্থায় ফার্স্টে কি হবে, কতগুলো নদীর সৃষ্টি হবে এবং এই নদীটা ধরে এরকমভাবে, এই নদীগুলো হচ্ছে অনুগামী নদী এবং তার সাথে কিছু কিছু উপনদী থাকলেও অনুগামী নদীর সৃষ্টি হবে। এবার এই অনুগামী নদীগুলো কি হবে, মস্তক ক্ষয় করবে। মস্তক ক্ষয় কি না, ধরো এরকমভাবে একটা নদী যাচ্ছে, ও পাশে আর একটা নদী আছে। এবার এই নদীটা কি করবে, এই দিকে ক্ষয়ের থেকে সে তার উৎস দিকে ক্ষয় করতে থাকবে, করতে করতে এই যে নদীটাকে সে ধরে ফেলবে। এটাকে বলে মস্তক ক্ষয়। এই মস্তক ক্ষয় করে কি করবে, সুন্দর জলনির্গম প্রণালী সৃষ্টি করবে। তাহলে ফার্স্ট কি হলো, একটা অনুগামী নদীর সৃষ্টি হলো, অনুগামী নদী থেকে উপনদী ছোট ছোট সৃষ্টি হলো, একটা জলনির্গম নদীর মস্তক ক্ষয় দ্বারা একটা জলনির্গম প্রণালীর সৃষ্টি হলো। এরপর হচ্ছে এই যে অনুগামী নদীগুলো, এইগুলো ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করবে। এই ভি আকৃতির উপত্যকাটা সৃষ্টি হবে এবং ভি আকৃতির উপত্যকাটা সংকীর্ণ হবে নিম্নক্ষয়ের ফলে, অনেক ডিপ ভি আকৃতির উপত্যকা এরকম সৃষ্টি করবে। তাহলে যত দিন যাবে এই ভি আকৃতির উপত্যকাটা যেহেতু অনেক অনেক ডিপ করতে থাকবে এবং এই ভি আকৃতির উপত্যকাটা যত নিম্নক্ষয়ের জন্য যত বেশি গভীরতা হবে, তত কি হবে, এই যে দুটো নদীর মধ্যে যে জলবিভাজিকা, এই জলবিভাজিকাগুলো কি হবে, সংকীর্ণ হবে এবং মধ্যিখানটা তীক্ষ্ণ হবে। সংকীর্ণ তীক্ষ্ণ জলবিভাজিকার সৃষ্টি করবে। আমরা আগেই দেখেছি যে মরিস বলেছিলেন যে কঠিন শিলা কোমল শিলা পর পর থাকবে। তাহলে এই কঠিন শিলা কোমল শিলা পর পর থাকার জন্য জলপ্রপাত এবং খরস্রোতার সৃষ্টি হবে। জলপ্রপাত এবং খরস্রোতার সৃষ্টি হবে। আর একটা হবে, যেই জলবিভাজিকাগুলো অনেক বেশি প্রশস্ত, সেই জলবিভাজিকাগুলোতে কি হবে, সেই জলবিভাজিকাগুলোতে ছোট ছোট হ্রদ বা জলাশয়ের সৃষ্টি হবে। কেন হ্রদ জলাশয়ের সৃষ্টি হবে বলো তো? কারণ এখানে তো জলনির্গম প্রণালী সেভাবে গড়ে ওঠেনি। তাহলে যেখানে অবনত অঞ্চল পাবে সেখানে মাঝে মাঝে হ্রদ এবং জলাশয়ের সৃষ্টি হবে। সেখানে কি সৃষ্টি হবে, হ্রদ এবং জলাশয়ের সৃষ্টি হবে। বুঝে গেছে? নেক্সট হচ্ছে নদীর, এই যে ধরো নদী যাচ্ছে, এই নদীর মধ্যে যে বড় বড় প্রস্তরখণ্ড আছে, সেটা নদীর উপত্যকাকে প্রচণ্ডভাবে ক্ষয় করবে। ক্ষয় করে করে প্রথমে ছোট গর্ত থেকে বড় গর্ত, এই নদীর যে খাত, নদীর যে মেঝে, সেই মেঝেতে বড় বড় গর্তের সৃষ্টি করবে। সেটাকে বলা হচ্ছে মন্থকূপ বা পটল। সেটাকে কি বলা হচ্ছে, মন্থকূপ বা পটল। এছাড়া হচ্ছে আপেক্ষিক উচ্চতা, সেটা খুব বৃদ্ধি পাবে। আপেক্ষিক উচ্চতা কি না, এই যে উপত্যকা এবং উপত্যকা থেকে এই যে ভূমিভাগের যে সর্বোচ্চ উচ্চতা, এর যে উচ্চতা, এটাকে বলছি আপেক্ষিক উচ্চতা। এই আপেক্ষিক উচ্চতা একমাত্র যৌবনে সব থেকে বেশি হবে। পরিণত অবস্থায় দেখা যাবে যে এই উচ্চতাটা ক্ষয়ের ফলে কমে গেছে, কিন্তু এই উচ্চ ভূমিভাগ থেকে উপত্যকা পর্যন্ত এই আপেক্ষিক উচ্চতাটা সর্বোচ্চ পরিমাণে
হবে ক্রমবর্ধমান আপেক্ষিক উচ্চতা। আর কি হবে? ভূমিরূপের বিলুপ্তি। যখন যৌবন কার্য শুরু হবে তখন ছোট ছোট কয়েকটা উপনদী থাকবে, কিন্তু যত সময় যাবে, যত সেটা পরিণতর দিকে এগোবে, হ্যাঁ, উপনদীর সংখ্যা প্রচুর বেড়ে যাবে। আস্তে 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 উপনদীর সংখ্যা বাড়বে, হ্যাঁ, বেড়ে কি হবে, এই মানে শৈলশিরাটা মধ্যিখানে জলবিভাজিকাটা তীক্ষ্ণ হতে থাকবে, হ্যাঁ। তাছাড়া হচ্ছে নিম্নক্ষয়ের সাথে অল্প অল্প পার্শ্বক্ষয় করবে, করে ভূমিরূপের যে বন্ধুরতাটা যৌবন অবস্থার প্রথমে বন্ধুরতাটা যত কম ছিল, এখন বন্ধুরতা তত বেশি হবে, এবড়ো খেবড়ো হবে এবং পুরোপুরিভাবে নদীর দ্বারা কর্তৃত হবে। বোঝা গেছে? তাহলে এইটা শেষ হলো আমাদের যৌবন অবস্থা। একদম যৌবন অবস্থার শেষে ভূমিভাগ যেরকম ফ্ল্যাটেন ছিল সেরকম আর থাকবে না, একদম কেটে টেটে এবড়ো খেবড়ো হয়ে ভূমিভাগ একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে নেক্সট আসছি আমি পরিণত অবস্থা। তাহলে পরিণত অবস্থায় কীরকম হবে? দেখো পরিণত অবস্থায় পিকচারটা। পরিণত অবস্থায় কি হবে, এই যে ভূমিভাগটা, এই ভূমিভাগটা সব থেকে বেশি বন্ধুরতা সৃষ্টি করবে, কারণ ক্ষয়কার্য সব থেকে বেশি পরিণত অবস্থায় বেড়ে যাবে, তাই সব থেকে বেশি কি করবে না বন্ধুরতার এখানে সৃষ্টি হবে। এছাড়া কি হবে, অনুগামী নদীর সাথে সাথে পরবর্তী নদীর সৃষ্টি হবে এবং বিভিন্ন ধরনের জল নির্গম প্রণালীর সৃষ্টি হবে। দুটো নদীর মধ্যিখানে জলবিভাজিকার যে অংশগুলো একদম সুতীক্ষ্ণ হবে। দেখো জলবিভাজিকাগুলো সুতীক্ষ্ণ জলবিভাজিকা হবে এবং জলবিভাজিকাগুলো স্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে? আর কি হতে পারে, এই যে ভি আকৃতির যে ক্ষয় হচ্ছে, সেই ভি আকৃতির যে ক্ষয়টা, পার্শ্ব ক্ষয়টা বাড়বে, অর্থাৎ ভি এর পরিমাণ অনেকটা বেড়ে যাবে। আপেক্ষিক উচ্চতা যেটা বলেছিলাম, এই যে যৌবনে যে উচ্চ থেকে একদম উপত্যকা নিচ অবধি, দেখো এখানে কিন্তু এই আপেক্ষিক উচ্চতার পরিমাণ যৌবনের থেকে অনেকটা কমে গেছে, অর্থাৎ উচ্চভূমির থেকে আর উপত্যকা পর্যন্ত যে উচ্চতাটার পরিমাণ সেটা কমে গেছে। আর কি হবে না, প্লাবনভূমি দেখা দিতে পারে, স্বাভাবিক বা হতে পারে, জলপ্রপাত এবং খরস্রোত পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হবে। পরিণত অবস্থা তুমি বুঝবে কি করে? পরিণত অবস্থা বোঝার প্রথম লক্ষণ হচ্ছে যে কোনো মানে যে এককালে ভূমিভাগটি উত্থিত হয়েছিল তার কোনো চিহ্ন থাকবে না, এবং পরিণত অবস্থায় যৌবন অবস্থায় যে জলপ্রপাত খরস্রোত যা যা হয়েছিল সেগুলো আর দেখা যাবে না। ঠিক আছে? আর কি হতে পারে না, এই যে পার্শ্বক্ষয় বেশি বলে কি হবে, একটা নদী পার্শ্বক্ষয় করে করে আরেকটা নদীতে গিয়ে যোগ হবে, ফলে নদীর সংখ্যা অনেকাংশে কমে যাবে। ঠিক আছে? একটা নদী আরেকটা নদীর সাথে যুক্ত হয়ে নদীর যে সংখ্যা, সেই নদীর সংখ্যা কমে যাবে, কারণ তার পার্শ্বক্ষয়টা তখন বেশি হবে। আর কি হবে, পর্যায়িত ঢালের সৃষ্টি হবে। পর্যায়িত ঢাল মানে কি, আমরা যদি মানে পুরো প্রোফাইলটা, নদীর পুরো প্রোফাইলটা ও প্রথম থেকে শেষ অবধি দেখি, তাহলে এই রকম একটা ঢালের সৃষ্টি হবে যেখানে ক্ষয় এবং সঞ্চয় পর্যায়িত ঢালের সৃষ্টি হবে। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যদি আমরা পুরো গ্রাফিক্সে দেখি যে এরকম একটা ঢালের সৃষ্টি হবে, পর্যায়িত ঢাল এই পরিণত অবস্থায়, যেখানে ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যে একটা সমতা থাকবে। আর নিম্নক্ষয় পরিবর্তে পার্শ্বক্ষয় বেশি করবে, যার জন্য যদি তুমি আড়াআড়ি পার্শ্বচিত্র দেখবে তাহলে দেখা যাবে যে এরকম ভিটা আরও বেশি প্রশস্ত হচ্ছে। এইটুকুনি হচ্ছে আমাদের পরিণত যে অবস্থা, পরিণত অবস্থার যে নদী ভূমিরূপের ফিচার। এবার আমি তোমাদের বলবো বার্ধক্য অবস্থা। তাহলে বার্ধক্য অবস্থায় দেখা যাচ্ছে যে বার্ধক্য অবস্থায় প্রথমে আমরা কি দেখব না, যে উপত্যকাটা হচ্ছে অগভীর হবে, অর্থাৎ আগে যে উপত্যকা ছিল এটা হচ্ছে যৌবন অবস্থার উপত্যকা, এটা হচ্ছে পরিণত বার্ধক্যের উপত্যকা হচ্ছে এই রকম হবে, চওড়া কিন্তু অগভীর উপত্যকা সৃষ্টি করবে, এরকম চওড়া কিন্তু অগভীর উপত্যকার সৃষ্টি করবে।
এই চওড়া অগভীর উপত্যকা সৃষ্টি করবে। নদী অনেক বেশি বাঁক নিয়ে এঁকে বেঁকে যাবে। হ্যাঁ, প্লাবনভূমি স্বাভাবিক বা আরও ভালোভাবে দেখা যাবে। আর তোমাদের অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হবে, কারণ নদীর বাঁক বড় হয়ে গেলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে তৈরি হয় তোমরা সেটা জানো, সেইটা সৃষ্টি হবে। আর কি হবে না, নদীর যে সংখ্যা, যে উপনদীর সংখ্যা সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। নদীর উপনদীর সংখ্যা অনেকাংশে কমে যাবে। আর হচ্ছে যে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করবে, নদী আঁকবাঁক হবে, কখনো চড়া দেখা যাবে। তারপরে হচ্ছে যখনই নদীটা আরও বেশি পার্থক্য অবস্থায় যাবে তখন নদীটা ভেঙে ছোট বড় নানান রকম শাখায় ভাঙবে। শাখা ভেঙে বিনুনি আকৃতির নদীর সৃষ্টি করবে। ছোট বড় নানান রকম শাখায় ভেঙে বিনুনি আকৃতির মতো নদীর সৃষ্টি করবে। ধরো নদীটা এরকম যাচ্ছিল, অনেকগুলো শাখায় ভেঙে গেল, সেইগুলো আবার পরে যোগ হলো, আবার সেটা ভাঙলো, আবার সেটা যোগ হলো। এইরকম করে একটা বিনুনি আকারে সৃষ্টি হবে। শাখা প্রশাখাগুলো ভেঙে ভেঙে গিয়ে আবার একটার সাথে আরেকটা যোগ হয়ে একটা বিনুনি আকৃতির নদীর সৃষ্টি হবে। এছাড়া কি হবে, মানে জলবিভাজিকাটা দেখো বার্ধক্য অবস্থায় কত সুন্দর দেখা যাচ্ছে, পরিণত অবস্থায় তীক্ষ্ণ হচ্ছে। বার্ধক্য অবস্থায় জলবিভাজিকা তুমি প্রায় দেখতেই পাবে না। একটা নদীর সাথে আর একটা নদীর যে পার্থক্য, সেই জলবিভাজিকাটা প্রায় দেখাই যাবে না। এবং শেষ পর্যন্ত কি হবে, শেষ পর্যন্ত একটা প্রায় সমতল ক্ষেত্রের সৃষ্টি হবে, যেটাকে ডেভিস বলছে সমপ্রায় ভূমি বা পেনি প্লেন। যেটাকে কি বলা হচ্ছে, সমপ্রায় ভূমি বা পেনি প্লেন। এই সমপ্রায় ভূমির মধ্যিখানে যে কঠিন শিলায় গঠিত কিছু ছোট ছোট টিলা দেখা যাবে, সেই বিচ্ছিন্ন কঠিন শিলায় গঠিত টিলাগুলোকে বলা হবে মোনাডনক। তাহলে সেই টিলাগুলোকে কি বলা হবে, মোনাডনক বলা হবে। আর এই যে পুরো সমতল ভূমি, সেটা সমপ্রায় ভূমিকে বলা হবে পেনি প্লেন। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এবার হচ্ছে ক্ষয়চক্রের সমালোচনা। প্রথম যে সমালোচনা সেটা হচ্ছে উত্থানের গতিবেগ। ডেভিস যত তাড়াতাড়ি উত্থানের কথা বলেছিলেন, সত্যি ভেবে দেখো তো অত তাড়াতাড়ি কি উত্থান হয় না। উনি বলেছিলেন উত্থান হওয়ার সাথে সাথে কোনো ক্ষয়চক্র চলবে না, কোনো ক্ষয়কাজ হবে না। সেটা কি সম্ভব? কারণ একটা ভূমি যখনই শুরু হবে তার তো ক্ষয়কাজ শুরু হয়েই যাবে। তারপরে হচ্ছে উনি বলছেন যতক্ষণ না এই ক্ষয়কার্য শুরু হবে শেষ হবে ততক্ষণ আর পুনরায় উত্থান করা যাবে না, সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। এছাড়া উনি বলছেন যে এই যে বিভিন্ন পর্যায় বলছেন, কিন্তু পেঙ্ক বলছেন বর্ধমান, সমীরূপ, ক্ষীয়মান 3 ভাগে ভাগ করেছে। উচ্চতা ক্ষয়চক্রের অস্তিত্বেতে হ্যাক গতিশীল ভাসমান তত্ত্বে ক্ষয়চক্র বলেছেন যে বাস্তবে ক্ষয়চক্র বলতে কিছু নেই, শুধু বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়। এই যে চক্রাকার উনি কথাটা বলছেন, হ্যাক বলছেন চক্রাকার বলতে কিছু নেই, শুধু ভূমিরূপের সৃষ্টি হয়। উত্থান পর্বের সমাপ্তি। ডেভিস বলছেন যৌবন অবস্থা শুরু হওয়ার আগে ভূমিরূপের উত্থান পর্ব শেষ হয়ে যাবে, কিন্তু পেঙ্ক বলছেন না, উত্থান পর্ব চলবে, তার সাথে সাথে ক্ষয়কার্য কিন্তু চলবে। ক্ষয়চক্রের অস্তিত্ব হ্যাক গতিশীল ভাসমান তত্ত্বে তো বলেই দিয়েছেন কিছু নেই। আর উচ্চতা হ্রাসের কারণ ডেভিসের মতে বার্ধক্য অবস্থায় শিলাস্তরে নিম্নক্ষয় উচ্চতা হ্রাস পায়, কিন্তু পেঙ্ক বলছেন শৈলশিলাগুলো পশ্চাৎমুখী ক্ষয়ের ফলে উচ্চতা হ্রাস পায়। উনি বলছেন নিম্নক্ষয়ের ফলে, পেঙ্ক বলছেন পশ্চাৎক্ষয়। কিন্তু তারপরেও এত সমালোচনার পরেও ডব্লিউ.এম. ডেভিসের যে স্বাভাবিক ক্ষয়চক্র আমরা সবাই মেনে নিয়েছি, কারণ এটা হচ্ছে খুবই সহজ সরল এবং বোঝানোর পক্ষে খুব সুন্দর একটি মডেল, যেটা সুন্দরভাবে উপস্থাপনা করা যায়। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে একটা বিজ্ঞান বিষয়ক দৃষ্টিভঙ্গি, তার মধ্যে আলোচিত আছে, সুতরাং এই জন্য মেনে নেওয়া যায়। তারপর হচ্ছে বাস্তব সত্য, তিনি পুরো অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চলটা পর্যবেক্ষণ করে নিরীক্ষণ করে অনেক দিন ধরে গবেষণা চালিয়ে তারপরে এই মডেলটা করেছেন। অর্থাৎ এর সাথে যে বাস্তবের মিল আছে সেটাও কিন্তু
প্রমাণিত। যাই হোক, ডেভিসের ক্ষয়চক্রটা তো আমি আমার মতো করে বোঝাতে চেষ্টা করলাম। তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার আরও বেশি করে ভালো লাগবে। যে যত বেশি আমার ওপর নির্ভর হবে আমি তত বেশি করে এগিয়ে যাব ইউটিউবের জন্য। কিন্তু তাছাড়াও আমার স্কুলের জন্য তো আমাকে করতেই হবে, কিন্তু মানে বাকি আমার স্কুলের স্টুডেন্টের বাইরে যারা আছে তারা যত আমাকে ইন্সপায়ার করবে আমি তত বেশি করে সেটা করার চেষ্টা করব। আর স্কুলের বাচ্চাদেরও বলছি, তোমরা যদি ভালো বুঝতে পারো অন্তত বলো যে ম্যাডাম আমরা বুঝতে পেরেছি, নালে আমি বুঝতে পারছি না যে আমি কতটা ভালো পড়াতে পারছি। আজকে এইটুকু।